বাংলা বাংলা যে নববর্ষ, আমরা পয়লা বৈশাখ হচ্ছে বাংলার আহ, বছরের হিসাবে প্রথম দিন। সেই হিসাবে পয়লা বৈশাখ আমরা বাংলা নতুন বছর হিসেবে শুরু করি, এবং এটা বাঙালির সংস্কৃতির একটা অংশ হিসেবে ধরা হয়। কিন্তু আমি প্রথমে এটার সাথে দ্বিমত প্রকাশ করি যে এটা শুধুমাত্র বাঙালির উৎসব না। কারণ পয়লা বৈশাখ এই যে নতুন বছরের উৎসব, তার সাথে কিন্তু একটা খেয়াল করলে দেখবেন যে বাঙালি ছাড়াও, যেমন পার্বত্য চট্টগ্রামে বৈশাখী উৎসব হয়, বৈশাখী, সাংগ্রাই এবং বিজু উৎসব হয়, সেটাও কিন্তু এই বছর ধরে পয়লা বৈশাখ, তার আগে চৈত্র সংক্রান্তি, এই 3-4 দিন ধরেই তাদের একটা উৎসব থাকে। বাংলাদেশে অন্যান্য জাতিসত্তা যারা বাঙালি ছাড়া, সাঁওতাল কিংবা গারো, তারাও কিন্তু পয়লা বৈশাখ পালন করে নতুন বছর হিসেবে। শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশ ছাড়াও এই সাউথ এশিয়ার অন্যান্য আরো অঞ্চলে আমরা দেখি যে পয়লা বৈশাখ তারা নতুন বছর হিসেবে শুরু করে। তো সেই হিসাবে পয়লা বৈশাখ বা এই নতুন বছরের এই যে নববর্ষের উৎসব, এটা এই অঞ্চলের বাঙালি এবং অন্যান্য জাতি গোষ্ঠীর যে মানুষ এবং মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই অঞ্চলের যারা মানুষ, সকল ধর্ম, সকল জাতি, সকল লিঙ্গের একমাত্র উৎসব, যেটা সকলেই অংশগ্রহণ করে। এবং এই উৎসবের ধরনটাও এরকম যে গ্রামের মানুষ বহুদিন থেকে উৎসব উদযাপন করে, চৈত্র সংক্রান্তি উদযাপন করে, পয়লা বৈশাখে তারা হাল খাতা নতুন করে খুলে চৈত্র সংক্রান্তি শেষ করে, নতুন বছরে শুরু করে। চৈত্র সংক্রান্তি, পয়লা বৈশাখে বাংলাদেশের এই অঞ্চলে যে ধরনের শাক, লতা পাতা কিংবা মাছ এবং অন্যান্য যা কিছু আছে, মানে আমাদের খাদ্য, আমাদের এই অঞ্চলের মানুষের জীবনযাপনের অংশ হিসেবে যা যা কিছু ব্যবহৃত হয়, সেগুলির একটা নতুন যাত্রা শুরু হয় পয়লা বৈশাখ। সেই জন্য পয়লা বৈশাখটা এই অঞ্চলের মানুষের সার্বজনীন উৎসব এবং একমাত্র উৎসব, যেটাকে জাতীয় উৎসব বলা যায়। মানে এখানে কেউ বাদ যায় না। এবং উৎসবের ধরনটা এমন যে এখানে কৃষকরা অংশগ্রহণ করে একভাবে, শ্রমিকরা অংশগ্রহণ করতে পারে, এবং এই উৎসবটাই হচ্ছে একমাত্র উৎসব যেখানে উৎসব পালন করতে গিয়ে যা যা করা হয় সেটা খরচও কম। মানে আমরা অন্যান্য উৎসবে যেরকম ব্যয়বহুল পোশাক থেকে শুরু করে যাবতীয় আয়োজন যা কিছু ব্যয়বহুল থাকে, সেটাও দেখা যায় যে অনেক কম খরচে ব্যাপক অংশগ্রহণ হয়। আমরা ঢাকা শহরের শ্রমিকদের দেখি অংশগ্রহণ করতে, গ্রামাঞ্চলে দেখি, সমস্ত জায়গায় ধরনটা পরিবর্তন, ধরনের মধ্যে কিছু পরিবর্তন এসছে। এটা টেকনোলজির কারণে, প্রযুক্তির কারণে পরিবর্তন এসছে, মিডিয়ার কারণে পরিবর্তন এসছে, এবং এগুলির মধ্যে কর্পোরেট অনেক তাদের ব্যবসা বাণিজ্যের বিষয় ঢুকেছে, সুতরাং তার মধ্যে কিছু পরিবর্তন আসছে। কিন্তু এর মধ্যে এই যা কিছু প্রকাশ, সেই প্রকাশটা আসলে এই অঞ্চলের মানুষের একটা উৎসবের প্রকাশ হিসেবে আমরা দেখি। তো এইরকম এটাকে, যেমন কেউ যদি এটাকে শুধুমাত্র বাঙালির উৎসব বলে, এটাকে খুবই খর্ব করা হয় এবং এটা গ্রহণযোগ্য না। আবার কেউ যদি বলে যে এটা হচ্ছে ইসলাম বিরোধী, সেটাও গ্রহণযোগ্য না। কারণ হচ্ছে ইসলাম পূর্ব অবশ্যই আমরা দেখি যে ইরানে নওরোজ যে উৎসব হয়, সেই উৎসব হচ্ছে ইরানের সবচেয়ে বড় উৎসব, এবং নওরোজ উৎসবটা ইসলাম আসার অনেক আগের থেকে এটা প্রচলিত ছিল। এবং বাংলাদেশে চৈত্র সংক্রান্তি, পয়লা বৈশাখের যে বিভিন্ন ধরনের আয়োজন, এটাও এখানে মুসলমানরা আসার অনেক আগের থেকেই ছিল। তখন যেহেতু ব্যবসা বাণিজ্য কম ছিল, তারপরে যোগাযোগ ব্যবস্থা কম ছিল, সেটা বিভিন্ন ভাবে, যেমন মেলা, এটা পয়লা বৈশাখকে ধরে, চৈত্র সংক্রান্তিকে ধরে মেলার আয়োজন, এটাও অনেক আগে থেকে আছে। তো আমরা যদি ইতিহাস ঘাটলে দেখবো যে একটা সংস্কৃতির বিকাশ হয়। সংস্কৃতি বলে তো কোনো স্থির কিছু নাই। যেমন এই যে কেউ যদি বলে যে আমাদের সংস্কৃতিতে এটা নেই, এই কথাগুলো খুব অর্থহীন কথা। কারণ আমাদের সংস্কৃতি বলে কোনো স্ট্যাটিক, স্থির, অপরিবর্তনীয় কিছু নেই। আমাদের পোশাকের মধ্যে নানা রকম পরিবর্তন আছে, আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে পরিবর্তন আছে, কিন্তু তার মধ্যে কিছু অভিন্ন জায়গা আছে, যে অভিন্ন জায়গাগুলি, সেগুলি আমাদের এই অঞ্চলের কারণে। আমাদের এখানে যা কিছু উৎপাদন হয়, আমাদের কৃষি যেভাবে গঠিত, কৃষি যা কিছু উৎপাদন হয়, আমাদের আবহাওয়া যেভাবে আছে, আমাদের এখানে পরম্পরায় যে
গানের আয়োজন আছে, আমাদের যে যাত্রা আছে, আমাদের যে লোকগান আছে, আমাদের যে বিভিন্ন ধরনের মিথ আছে, তারপরে আমাদের এর মধ্যে মিশে গেছে সুফি, মিশে গেছে আমাদের বৈষ্ণব, মিশে গেছে এর মধ্যে, যাকে হিন্দু সংস্কৃতি বলা যায় সেটা মিশে গেছে, আবার ইসলাম ধর্ম আসার কারণে মুসলিম যারা তাদের অংশগ্রহণের মধ্যে এসছে। এটার একটা মিশ্রণ হয়েছে এবং সেই মিশ্রণটাকে উদযাপন করা উচিত এবং এটাকে জনগণের এই উৎসবকে খর্ব করা কিংবা তার প্রতি বিদ্বেষ লালন করা, এটা হচ্ছে খুবই, যা বলা যায় যে খুবই সংকীর্ণ এবং একটা বিদ্বেষী মনোভাব। আমাদের দেশে এখন বড় আকারের গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে পরিবর্তন আসছে, পরিবর্তন আসার পরে মানুষের মধ্যে যে প্রত্যাশাটা তৈরি হয়েছে যে একটা বৈষম্যহীন বাংলাদেশ আমরা করতে চাই, এই বৈষম্যহীন বাংলাদেশ করার যে স্বপ্ন কিংবা প্রত্যাশা, তার সাথে এই পয়লা বৈশাখ কিংবা চৈত্র সংক্রান্তিকে ধরে যে মানুষের যে উদযাপন, সেই উদযাপনটা আমি খুব গুরুত্বপূর্ণ সংযোগ মনে করি। কারণ এই উৎসবের মধ্যে বৈষম্যহীনতার একটা প্রকাশ ঘটে। এখানে শ্রেণী, এখানে লিঙ্গ, এখানে ধর্ম, এখানে জাতি, এই ধরনের বৈষম্য যেগুলো আছে, বৈষম্যের তো চারটা জায়গায় আমাদের প্রধান ক্ষেত্র: শ্রেণী, জাতি, ধর্ম এবং লিঙ্গ। এই চারটা ক্ষেত্রে আমাদের বৈষম্য আমাদের আছে, যেগুলো দূর করতে হবে। এবং এগুলি দূর করার ক্ষেত্রে কোন দিবস যদি আমাদের প্রধান একটা উদযাপনের জায়গা হিসেবে দাঁড় করাতে হয়, সেটা হচ্ছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখকে অনেকে একটা হাস্যাস্পদ জায়গায় নিয়ে যায় যে এখানে ইলিশ মাছ খাইতে হবে, পান্তা ভাত খাইতে হবে। এগুলি খুবই, আমি মনে করি যে নাগরিকদের কিছু কিছু অংশের ব্যবসা বাণিজ্যের ব্যাপার আছে, কিংবা নিজেদের না বোঝার ব্যাপার আছে, কিংবা সংকীর্ণতার ব্যাপার আছে, কিংবা এলিটিজমের ব্যাপার আছে। সেগুলি এই এই পুরো উৎসবের কিংবা পুরো উদযাপনের যে অন্তর্গত শক্তি, সেটাকে কাবু করতে পারে। আমি আশা করি যে কেউ যেন এটাকে বাঙালি হিসেবে এটাকে ছোট না করে, এবং কেউ যেন এটাকে ইসলামের মুখোমুখি দাঁড় করানো বা ধর্মের মুখোমুখি দাঁড় করানো এরকম জায়গায় না যায়। এই দুটোই হচ্ছে বৈষম্যবাদী তৎপরতা। আমাদের বৈষম্যহীন বাংলাদেশের লড়াই যদি করতে হয়, এই বৈষম্যবাদী তৎপরতা, সেটা ধর্মের আকারে আসতে পারে, সেটা জাতীয়তাবাদী যে প্রচারণা তার মধ্যে দিয়ে আসতে পারে, আঞ্চলিক সংকীর্ণতার মধ্যে আসতে পারে, লিঙ্গীয় প্রাধান্যের মধ্যে আসতে পারে। সেগুলির বিরোধিতা করেই আমি মনে করি যে এই পয়লা বৈশাখের উৎসবটাকে আমাদের সামনে উদযাপন করি। আমাদের এখানে তো দুইটা বর্ষ ছিল, একটা হচ্ছে চান্দ্র বর্ষ, মানে আমরা যদি ইসলাম ধর্মের হিজরি সাল ধরি, হিজরি সাল হচ্ছে চান্দ্র বর্ষ, মানে চাঁদ উঠলে দিন শুরু, বছর মাস শুরু হইলো, আবার চাঁদ গিয়ে কৃষ্ণপক্ষ পার হয়ে সেটা হলো মাস শেষ হলো, আরেকটা চাঁদ ওঠার আগ পর্যন্ত একটা মাস। এবং সেই মাসটা সেই মাসের দৈর্ঘ্য সৌর মাসের তুলনায় কম, তার ফলে পুরো বছর 365 দিন 6 ঘন্টা, এটা চান্দ্র বর্ষ হয় না। তার ফলে চান্দ্র বর্ষ প্রতি বছরই 10 দিন করে কমতে থাকে সৌর বর্ষের সাথে। সৌরবর্ষ যেমন ইংরেজি যেটা গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলে, সেটার মধ্যে যেমন এটা আন্তর্জাতিক ভাবে তার ঔপনিবেশিক বিস্তারের মধ্যে দিয়ে তার একটা ইংরেজি বছর যেটাকে আমরা চিনি, জানুয়ারি ডিসেম্বর, এটা চিনি। সেটা বাংলা অঞ্চলে কিংবা এই ভারতের এই প্রাচ্য অঞ্চলে, এইখানে ফসল ওঠানো কিংবা এই অঞ্চলে যে জীবনযাপন, কৃষি এবং অন্যান্য, সেগুলির সাথে সংগতিপূর্ণ ভাবে সৌর বর্ষ ঠিক করার জন্য একটা বেশ বড় আকারের গবেষণা হয়েছে। এবং সেই গবেষণাটা এটা এটা এরকম না যে সম্রাট আকবরের সময় আকবরের ইচ্ছা হইলো আকবর ঘোষণা করলেন, সেভাবে হয় নাই। আকবর এটা দায়িত্ব দিয়েছেন পণ্ডিতদের, সেই পণ্ডিতরা ভারতের অন্যান্য পণ্ডিত, তাদের ইতিহাস, তারপরে প্রাচ্য অঞ্চলের আরো অন্যান্য অঞ্চলে যারা পণ্ডিত আছেন, যারা জ্যোতির্বিজ্ঞানী, তাদের সাথে কথাবার্তা, এগুলি অনেক ধরনের অনুসন্ধান গবেষণা করে তারা বাংলা, আমরা কৌটিল্যের যে অর্থশাস্ত্র, এটা খ্রিস্টপূর্ব মানে এখন থেকে 2500 বছর আগে, কৌটিল্যের অর্থশাস্ত্রের মধ্যেও এই অঞ্চলে এই নামগুলো ছিল। এই যে আমরা যে মাসগুলি এখন বলি, সেই মাসগুলি, কিন্তু সেটাকে সুসংগঠিত আকারে উপস্থিত করা হয় নাই সৌরবর্ষ হিসেবে। তখন মাসের প্রথমটা ছিল বৈশাখ মাস, মাসের প্রথম ছিল না, মাসের প্রথম তখন আষাঢ় বা ভাদ্র এরকম একটা জায়গা ছিল। এইটাকে একটা বৈজ্ঞানিক ভাবে পুরো জিনিসটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে একটা নববর্ষ, নতুন বছর হিসেবে, যেটা বাংলা অঞ্চলেই প্রধানত
সেটা চালু হয়, সেই জন্য বাংলা নববর্ষ হিসেবে এটা প্রচলিত। কিন্তু এটা এই অঞ্চলের একটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এই একই বছরের যে হিসাব নিকাশ এবং তারকে ভিত্তি, সেটার সাথে কৃষি উৎপাদন এবং জীবনযাপনের যে সম্পর্ক, এটাকে ধরে এই বছরটা শুরু হয়েছে। এবং এখনো আমরা যেমন আমাদের এখানে অর্থ বছর জুলাই জুন করা হয়, এটাও কিন্তু খুব ভুল। কারণ এটা এই জুলাই মাসে যখন শুরু হয় তখন বর্ষাকাল শুরু হয়, এটা অর্থ বছর শুরুর জন্য যথেষ্ট মাস না। কিন্তু আমরা যদি বাংলা বছরটা ধরি, পয়লা বৈশাখ ধরি, তাহলেই কিন্তু পয়লা বৈশাখ থেকে এই চৈত্র মাস, চৈত্রের শেষ দিন পর্যন্ত, এটাই কিন্তু অর্থ বছর হিসেবে সবচেয়ে ভালো হয়। এবং এটাই বাংলা যখন এই বছরটা যখন নতুন ভাবে বিন্যস্ত হয়, তখন অর্থ বছর হিসেবে অর্থ বছরের কিংবা উৎপাদনের সাথে সম্পর্কিত যে তৎপরতা, সেই তৎপরতাকে বিচার বিশ্লেষণ করে এই বছরটা দাঁড় করানো হয়েছে। এবং সেটা সেই হিসেবে খুবই বৈজ্ঞানিক ভাবে পরীক্ষিত এবং এটা প্রতিষ্ঠিত যে এই বছরটা আমাদের যেমন বৈশাখ মাসে আমাদের কি হয়, জ্যৈষ্ঠ মাসে কি হয়, আষাঢ় মাসে কি হয়, ভাদ্র মাসে কি হয়, এটার সাথে আবহাওয়ার একটা সম্পর্ক, এটার সাথে উৎপাদনের একটা সম্পর্ক খুবই সুনির্দিষ্ট ভাবে থাকে। জলবায়ু পরিবর্তনের কারণে তার কিছু উঠানামা হয়, কিন্তু তারপরে একটা ধরন দেখি আমরা যে কোন মাসে কি হয়, এটা বসন্তকালে কি হবে, শীতকালে কি হবে। আমাদের যে ছয়টা ঋতুর যে বিভাজন, ছয়টা ঋতু পৃথিবীর খুব কম দেশ আছে যেখানে ছয়টা ঋতু আছে। আমাদের যে বৈচিত্র্য, আমাদের প্রাণ বৈচিত্র্য, আমাদের যে কৃষিতে বৈচিত্র্য, আমাদের জীবনের যে বৈচিত্র্য, সেগুলির প্রতিফলন এই বছরের মধ্যে হয়। এবং সেটা শুধুমাত্র বাঙালিরা করে না, বাঙালি ছাড়াও এই অঞ্চলের অন্যান্য জাতির মানুষও এই একইভাবে এই এই ধারাতেই তাদের জীবনযাপন গুলো ওইভাবে নির্ধারিত হয়। সুতরাং সেই হিসেবে এটা হচ্ছে সকলের জন্যই একটা উৎসব কিংবা উদযাপন। রাজনৈতিক গুরুত্ব কেউ কেউ মনে করে যে আমাদের এখন বাঙালি মুসলমান হচ্ছে পরিচয়টা হচ্ছে সবার আগে, এটা অনেকে মনে করে। এখন সুলতানি আমলে আমাদের যেতে হবে, মোগল আমাদের যেতে হবে, কিংবা আমাদের খেলাফত করতে হবে, এই সমস্ত কথাবার্তা যারা বলে তাদের এই অঞ্চলের মাটির সাথে যোগাযোগ। এখন আমাদের এই অঞ্চলের মাটি আছে আমাদের, আবার এখানে ইসলাম ধর্ম আসছে, সুতরাং দুইটার একটা মিথস্ক্রিয়া আছে। তো দুইটার কোনোটাকে একটা থেকে আরেকটা বিচ্ছিন্ন করা যাবে না। এবং ইসলাম ধর্মের মধ্যে আবার বহু ধারা আছে। ইসলাম ধর্মের মধ্যে যে ধারাটা বাংলা অঞ্চলে মানুষের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী, সেটা হচ্ছে এই অঞ্চলের সমস্ত কিছুকে ধারণ করে যে ইসলাম ধর্মের বিকাশ, সেটি হচ্ছে এই অঞ্চলের মানুষের মধ্যে সবচেয়ে শক্তিশালী। ওইটাকে খারিজ করে কেউ কেউ আরবের কিংবা পারস্যের ইসলামকে যদি মনে করে যে ওইটাই হচ্ছে একমাত্র ইসলাম, এই অঞ্চলের সাথে যে নারীর যোগটা কিংবা শেকড়ের সাথে যে সম্পর্ক, ওই সম্পর্কটা ছেদ হয়ে যায়। ওই সম্পর্ক ছেদ হইলে তখন এই অঞ্চলের মানুষের যে যাত্রা কিংবা রাজনৈতিক যে ভূমিকা কিংবা একটা বৈষম্যহীন বাংলাদেশের যে প্রত্যাশা, ওইটা বড় ধরনের আঘাতপ্রাপ্ত হয়। যদি এখানে ইসলাম ধর্ম এবং এই অঞ্চলের মানুষের যে সংস্কৃতি, অনেক হাজার বছরের সংস্কৃতি, এই দুইয়ের যে সংযোগ, এটাকে যখন বিচ্ছিন্ন করা হবে, তখন মানুষের ওই যে যাকে বলা যায় যে শিকড়ের সাথে যোগ, সেটাই আক্রান্ত হবে। এবং তাতে বাংলাদেশে আপনার শোষকদের জন্য সুবিধা, নিপীড়কদের জন্য সুবিধা, কিংবা যারা বাইরে থেকে আধিপত্য করতে চায় তাদের জন্য সুবিধা, যারা বৈষম্যবাদী রাজনীতি মতাদর্শ করতে চায় তাদের জন্য সুবিধা, কিন্তু জনগণের জন্য, জাতি, ধর্ম, লিঙ্গ, শ্রেণী নির্বিশেষে জনগণের জন্য এটা বড় ধরনের একটা হুমকি। সুতরাং এর বিরুদ্ধে দাঁড়ানোটা আমি মনে করি যে এই পয়লা বৈশাখে একটা বড় একটা বলা যায় যে তার একটা বড় আহ্বান, কিংবা পয়লা বৈশাখের বড় একটা তাগিদ যে এর বিরুদ্ধে দাঁড়াইতে হবে, বৈষম্যবাদী চিন্তা মতাদর্শের বিরুদ্ধে দাঁড়ানো। সেটা হচ্ছে এই পয়লা বৈশাখ উদযাপনের একটা বড় অংশ হওয়া উচিত। আরেকটা ব্যাপার হচ্ছে যে পয়লা বৈশাখের মধ্যে আমাদের যে প্রাণ প্রকৃতির সম্পর্ক, আমাদের যে প্রাণ বৈচিত্র্যের সম্পর্ক, সেই প্রাণ বৈচিত্র্য এবং প্রাণ প্রকৃতির যে ধ্বংসযজ্ঞ আমরা দেখছি, পুঁজির বিকাশের মধ্যে দিয়ে, পুঁজির আগ্রাসনের মধ্যে দিয়ে, শ্রেণী শোষণের মধ্যে দিয়ে, শোষণ ভিত্তিক সমাজ শুধু শ্রেণী শোষণে আটকে থাকে না, এটা প্রকৃতিকেও নষ্ট করে, প্রকৃতিকেও ধ্বংস করে, সেটি আমরা একটা বড় ধরনের বিপর্যয় দেখতে পাচ্ছি। সুতরাং আমরা যদি এই নিজেদের আমাদের এখানকার মানুষের প্রাণ প্রকৃতির বৈচিত্র্যকে যদি ধারণ করতে চাই, তাহলে এই ইতিহাস এবং এই সম্পর্কগুলো আমাদের খুব গুরুত্বের সঙ্গে বিচার করতে হবে। এবং তখন আমরা আমাদের যে কৃষি বৈচিত্র্য বলি, আমাদের প্রাণের বৈচিত্র্য বলি, সেটার সাথে আমাদের বছরের হিসাব,
আমাদের জীবনযাপন, এগুলোকে সম্পর্কিত করতে হবে। আমাদের সংস্কৃতিতে বাইরে থেকে অনেক কিছুই আসবে, কিন্তু আমাদের পায়ের নিচে তো মাটি থাকতে হবে, শেকড়ের মধ্যে আমাদের দাঁড়াইতে হবে। শেকড়ের মধ্যে যদি দাঁড়াই, তাহলে আমরা বাইরে থেকে অনেক কিছুই গ্রহণ করতে পারবো, কিন্তু কোনো আধিপত্য আমরা গ্রহণ করবো, কোনো ধরনের আধিপত্য হবে, এটা ভারতের আধিপত্য হোক, পাকিস্তানের আধিপত্য, মার্কিন, চীন, রাশিয়ার কোনো আধিপত্যের বাইরে গিয়ে এই অঞ্চলের মানুষের যে একটা বিকাশ, বিস্তার, এবং তার যে শেকড় থেকে রস দিয়ে তার যে বড় ধরনের সমৃদ্ধি, সেটা সম্ভব হবে যদি আমরা নিজেদের প্রাণের জায়গাটাকে, যুক্ততা উপলব্ধি করতে পারি।